আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। মতো খবর পেতে শেষ অবধির সাথে থাকুন। আসছি বিস্তারিত খবরে। আইনজীবী শোভন দাশগুপ্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন বাংলার মুখ নিউজের ক্যামেরায়। কি সেই গুরুত্বপূর্ণ বিষয় জানতে নজর রাখুন আমাদের বাংলার মুখ নিউজ চ্যানেলে। যেখানে ছাপ্পা ভোট পড়েছে, বুথ জ্যামিং হয়েছে, অন্যের ভোট আর একজন দিয়ে দিয়েছে, এবং এমনকি লোক ভোট দিতে যেতে পারেনি ভয়ে, সন্ত্রাস। খবরে থাকুন, সচেতন থাকুন। এইভাবে তৃণমূল কিন্তু সরকারে এসেছে এবং 3টে টার্ম এইভাবে চালিয়ে দিয়েছে। এমনকি কাউন্টিং এর ক্ষেত্রেও দেখা যায় যে বিভিন্ন ধরনের বিতর্ক দ্বারা এই ধরনের একটা অনিশ্চয়তা থেকে ভোট দিয়ে যেত না বহু মানুষ, তারাও কিন্তু এবার রাস্তায় নেমেছে, ভোটের লাইনে দাঁড়িয়েছে এবং নিশ্চিন্তে শান্তি মনে ভোট দিয়েছে। পুরো কৃতিত্বই বলবো নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের। আমরা এর আগে টিএন সেশনের নাম শুনেছিলাম, টিএন সেশনের থেকেও ভালো কাজ করে দেখিয়েছে এবারে নির্বাচন কমিশন, এবং সেই কারণেই এত পার্সেন্টেজ অফ পোলিং, এত যে ভোট হয়েছে তার কারণটাই হচ্ছে কিন্তু নির্বাচন কমিশনার, তার নেতৃত্ব, তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর ট্রেনিং হয়েছে। 5.5 লক্ষ সেনা নামানো হয়েছিল পশ্চিমবঙ্গে। যেটা কাশ্মীরে ভোট হয়েছিল সেখানেও কিন্তু এত সেনা নামেনি, কারণ আমরা বিগত নির্বাচনে দেখেছি পঞ্চায়েত ভোটে তো মার দাঙ্গা করে, বুথ জ্যাম করে, শুধু ছাপ্পা ভোটেই যেতে মানুষ। তৃণমূল গভর্নমেন্টের যারা দাঁড়ায় ভোটে আর কি। অভিজিৎ গাঙ্গুলি বিজেপির বর্তমানে এমপি এবং তার পূর্বে তিনি জাস্টিস ছিলেন কলকাতা হাইকোর্টে। তিনি একটা কথা বলেছিলেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বিজেপি চায় না আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তারা চায় না পশ্চিমবঙ্গে তৃণমূল আসুক। তৃণমূল আসুক না মানে বিজেপি আসুক, এটা তিনি চান না এবং তিনি সেই কারণে ভোটের প্রচারে বেরোননি। কিন্তু নরেন্দ্র মোদী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নির্বাচন কমিশনারকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন জ্ঞানেশ কুমার, আমাদের নিত্য নতুন এবং জ্ঞানেশ কুমারকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর থেকে এসআইআর এর কাজ হয়েছে। যাদের নাম ডিলিট হয়েছে তাদের কাজ এখনো চলছে, এবং এই প্রথম পশ্চিমবঙ্গে কোনো ভোট হলো জ্ঞানেশ কুমারের নেতৃত্বে, যেখানে কোনো রক্তপাত সেভাবে বড় ঘটনা ঘটেনি, মানুষের প্রাণনাশ হয়নি, বা মানুষ এমন অবস্থা হয়নি, এমন মারামারি হয়নি, এমন বোমাবাজি হয়নি যেখানে মানুষের মৃত্যুর কাছাকাছি একটা আশঙ্কাগ্রস্ত অবস্থা হতে পারে। মানুষ এবার নির্ভয়ে ভোট দিয়েছে এবং সেই কারণেই কিন্তু এবার বহু মানুষ যারা ভয়ে ভোট দিতে আসতো না, যে ভোটের দিন বাইরে বেরোলে সন্ত্রাস হতে পারে, জিতছেন বা জিতবেন বা জিততে পারেন, আইএসএফ যারা জিততে পারেন বা জিতবেন, সিপিএম তারা ঠিক করবেন তখন নির্ণায়ক, তখন তারা হবেন যে কোন দিকে তারা সাপোর্ট দেবেন, বাইরে থেকে দেবেন না ভেতর থেকে দেবেন তৃণমূলকে। মানে যদি হ্যাং হয়, এটা যে একদম অসম্ভব হ্যাং হওয়াটা, এটাও অসম্ভব কিছু নয়, কারণ হিন্দু ভোট কিন্তু আজ অব্দি কনসলিডেট হয়নি পশ্চিমবঙ্গে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। আমি একটা কথা বলি, আমি বিজেপির সমর্থক, আমি ইয়েকে বুঝি, মানে ল অ্যান্ড অর্ডার যথেষ্ট স্ট্রিক্ট যোগী আদিত্যনাথ, কিন্তু উকিল হয়ে আমি আর একটা কথা বলতে চাই যোগী আদিত্যনাথ জিকে, যে ওখানে একটা ফ্রি কেস দেওয়া হয়, গ্যাংস্টার কেস। এই যে ফ্রি গ্যাংস্টার কেস দেওয়া হয়, এগুলো কিন্তু যোগী আদিত্যনাথের দেখা উচিত, কারণ বেশিরভাগ মামলায় কিন্তু ফলস হয়। এই জায়গাটা উনাকে, আমার মনে হয় যেটা ওনার প্রশাসনের সঙ্গে আলোচনা করা উচিত,
পিপিদের সঙ্গে আলোচনা করা উচিত। কেননা আমার যে ক্লায়েন্ট বাপ্পা শেখ, সেই ছেলেটি কিন্তু নামে কোনো কেস ছিল না। আমি কথাটা বলছি কারণ আছে, কারণ হচ্ছে বিজেপি আসলে যেন দয়া করে গ্যাংস্টার লটা পশ্চিমবঙ্গে চালু না করে, এটা আমার এটা অনুরোধ। খবর পরিবেশন করতে দয়া করে ওই ফলস ফি মামলা দেওয়ার জন্য যেন গ্যাংস্টার আইন চালু না হয় পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে। কারণ হয়তো উত্তরপ্রদেশে একটা সময় দরকার ছিল গ্যাংস্টার লটা, কিন্তু আজকে তার ওয়ার্স্ট হচ্ছে বাস্তবায়ন। এই যে বাপ্পা শেখের নামে কোনো কেস ছিল না, কেসটা কার নামে ছিল? বাচ্চা শেখের নামে। পুলিশ এলো উত্তরপ্রদেশ থেকে, বাপ্পা শেখ হিন্দি বুঝতে জানতো না, ওকে বললো আপনি ফেক কারেন্সিটা বিজনেস করতো, ও শুধু মাথা না দিয়েছে, এরম করেছে। বাচ্চা শেখের জায়গায় বাপ্পা শেখকে তুলে নিয়ে চলে গেল ফেক কারেন্সিতে। ওখানকার অ্যাডভোকেটও প্রশ্ন করলো না যে দুটো আইডেন্টিফিকেশন পৃথক, যেটা আমি পরবর্তীকালে কেস যখন পেলাম তখন গিয়ে বললাম কোয়াসিং মামলাতে গিয়ে হাইকোর্টে। কিন্তু দুঃখের বিষয়টা দেখলাম বাপ্পা শেখ ছেলেটা জীবনে এলাহাবাদ যায়নি, তার নামে একটা ফলস ফেক কারেন্সি কেসে 6 মাস জেল খাটলো সে যখন ছেলেটি যখন জানতও না, জেলের মধ্যে বসে থেকেই সে একটা গ্যাংস্টার কেস খেয়ে বসে আছে, যার নম্বর হচ্ছে 3/2020 গ্যাংস্টার কেস। স্পেশাল কেস হয়, স্পেশাল কোর্ট আছে গ্যাংস্টার আই, সেশনস ট্রাভেল মামলা। আমরা সেটাকেও ব্যবস্থা করলাম। এবারে অদ্ভুত জিনিস দেখলাম এলাহাবাদে, যে হাইকোর্ট অর্ডার দিয়েছে, অথচ সেই অর্ডারটাকেও ডিস্ট্রিক্ট কোর্ট পিপির কথা অনুযায়ী তাকে 1 দিনের জন্য জেলে রেখে দিল। আমরা যখন তাকে নিয়ে আনতে গেলাম তখন দেখা গেল তার নামে 2টো গ্যাংস্টার মামলা, জেলে বসেই সে 2টো গ্যাংস্টার মামলা খেয়ে গেল। অথচ সে কোনোদিন উত্তরপ্রদেশে যায়নি, সে কোনোদিনও উত্তরপ্রদেশেও যায়নি, সে তো এলাহাবাদে যায়নি, তার নামও মিলছে না, তার নামও মিলছে না। তাহলে এই যে গভর্নমেন্টের তরফ থেকে ফ্রিতে গিফট দেওয়া হচ্ছে গ্যাংস্টার মামলা, সেটা যেন পশ্চিমবঙ্গে করা না হয়। এটা আমি বিজেপির যে আমাদের যিনি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা এখানে দায়িত্বে আছেন, শ্রমিক ভট্টাচার্য, আমাদের শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এদের কিছু বলবো, দয়া করে ওই উত্তরপ্রদেশের আইন গ্যাংস্টার একটা যেন পশ্চিমবঙ্গে লাগু করা না হয়, তাহলে কিন্তু বহু সাধারণ মানুষ এর জন্য ভিকটিম হবে। কিন্তু ভারতবর্ষের আইন অনুযায়ী কোনো মানে নির্দোষ ব্যক্তিকে সাজা দেওয়া কিংবা জেল খাটানো, তো এটাও তো একটা ক্রাইম। তো দেখুন সেই ক্ষেত্রে তো আপনাকে তাহলে গভর্নমেন্টের এগেইনস্টে রিট ফাইল করতে হবে। গভর্নমেন্ট যদি জড়িয়ে যায় সেক্ষেত্রে কি করণীয় আছে সাধারণ? সেই ক্ষেত্রে সাধারণ মানুষের যেটা করণীয় সেটা হচ্ছে, আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট 2 জায়গাতেই প্র্যাকটিস করি, জেলা কোর্টেও করি, গভর্নমেন্টের এগেনস্টে, অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর, ডিজি, ডিআইজি, আইজি, এসপি, থানার অফিসার যিনি কেস দিয়েছেন, আইও, আইসি, তাদের বিরুদ্ধে রিট ফাইল করতে হবে। তো সাধারণ মানুষের পক্ষে কি সেটা করা সম্ভব? দেখুন সাধারণ মানুষের পক্ষে না গিয়ে মামলা মানে কেস খেয়ে বসে আছে, সে তো এমনিতেই ভীত। সাধারণ মানুষের পক্ষে কেস করা সম্ভব যদি সেরকম মানে অ্যাডভোকেট থাকে যে নিজের ইন্টারেস্টটা দেখবে না, সাধারণ মানুষের ইন্টারেস্ট দেখবে এবং কেস করবে, তাহলে পক্ষে সাধারণ মানুষের পক্ষে গভর্নমেন্টের এগেনস্টে মামলা করা সম্ভব। আর যদি দেখা যায় যে মানে উকিল বাবুদের প্রচুর ফিজ, তাহলে সাধারণ মানুষের পক্ষে গভর্নমেন্টের এগেনস্টে, কারণ গভর্নমেন্টের এগেনস্টে মামলা করতে এমনি মানুষ ভয় পায়, তারপরে যদি আবার কোর্ট প্রসিডিংসে প্রচুর টাকা লাগে তাহলে সম্ভবপর নয়। তাহলে সেক্ষেত্রে তো একজন নির্দোষ ব্যক্তি যেমন আপনার কথা বলি, আমি একজন আমার ক্লায়েন্ট যার বছর হচ্ছে 98 বছর, বিজয় রায়, তিনি হবিবপুর থেকে আসেন আমার কাছে, দীর্ঘদিন ধরে আসছেন, মালদাতে সব উকিল ঘেঁটেছেন। তার কি হয়েছে না, তার রেকর্ডটা মিসপ্লেসড SDEM কোর্ট থেকে, অর্ডারটাকে ক্যারি আউট করছে না পুলিশ প্রশাসন,
কোন জেলার ঘটনা এটা? এটা হচ্ছে হবিবপুর থানার ঘটনা। ক্যারি আউট করছে না পুলিশ। এবং পুলিশ কি করছে না, লোক লাগিয়ে জমি চাষ করে পয়সাটা গভর্নমেন্টের ট্রেজারি জমা হওয়ার কথা, ট্রেজারি জমা হয় না, পুলিশ খেয়ে নিচ্ছে। এবং সেটা কিন্তু আমি মামলা করেছি, অলরেডি মামলা চলছে, এই কয়েকদিন আগে করে এসেছি। তো লোকটা স্ট্যাব এনে ভাবুন তো, 98 বছর বয়স তার, সে এসপি আইসি যতগুলো হবিবপুরের আইসি ছিল, SDEM SDO সকলের বিরুদ্ধে সে মামলা করেছে, হাইকোর্টে গিয়ে মামলা করেছে। যেহেতু আমি সামান্য খরচায় যা তার থেকেও কম পয়সা নিয়ে মামলাটা করেছি, সেই কারণে তাদের মতন লোকের পক্ষে পশ্চিমবঙ্গে গভর্নমেন্টের এগেনস্টে মামলা করা সহজ হচ্ছে। কিন্তু সকলের ক্ষেত্রে তো সহজ হবে না ব্যাপারটা। না, অবশ্যই নয়। তো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আইনজীবীদেরকে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে একটা নির্দোষ ব্যক্তি যে কোনো দিন অপরাধ করলোই না, সে অপরাধের দায়ে আর কি জেলে পড়ছে, তো এটা তো মানে ভারতবর্ষের সংবিধানে তো এরকম। দেখুন, এটার এগেনস্টে হাইকোর্টে যাওয়া যায়, এলাহাবাদ হাইকোর্টের ঘটনা, এলাহাবাদের ঘটনা। এই যে আপনি বললেন লখনৌয়ের যে হাইকোর্ট, সেখানে যাওয়া যায়, মানে এলাহাবাদের হাইকোর্টে যাওয়া যায়, এলাহাবাদের হাইকোর্ট আছে, এলাহাবাদ হাইকোর্টে যাওয়া যেতে পারে, অথবা সুপ্রিম কোর্টে গিয়ে রিট ফাইল করা যেতে পারে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করা যেতে পারে, যে সাধারণ মানুষ ভিক্টিমাইজ হচ্ছে গভর্নমেন্টের অ্যাক্টস অ্যান্ড অমিশনের মাধ্যমে। এটা করা উচিত বলে আমি মনে করি। কারণ আমি তো দেখলাম নিয়ে চোখের সামনে, আমার ক্লায়েন্ট বাপ্পা শেখ, সে কীভাবে অপদস্থ হচ্ছে আজকে এলাহাবাদের পুলিশের মাধ্যমে, এলাহাবাদের প্রশাসনের মাধ্যমে, এলাহাবাদের মানে অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে। এরকম বহু মানুষ আছে ওখানে, বছরের পর বছর পড়ছে জেলে, সাফার করছে, তাই সাফার করছে, বেরোতে পারছে না, কারণ একটার পর একটা তাকে গ্যাংস্টারে মামলা দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি এটা গভর্নমেন্ট কি এই বিষয়টা কি মানে দেখা উচিত নয়? অবশ্যই গভর্নমেন্টের দেখা উচিত। আমি নিজে বিজেপি করি, আবার বলছি, যোগী আদিত্যনাথজির উচিত এই বিষয়ে তার স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করা, রিপোর্ট নেওয়া, গ্রাউন্ড লেভেলে রিপোর্ট নেওয়া, যে লোকটা কোথাকার, সে কী ব্যাপারে কী কাজ করেছে বা সে কী কাজ করে থাকে, এগুলো নেওয়া উচিত। এবং শুধু তাই নয়, এটা নিয়ে তার বিভিন্ন যে কোর্ট রয়েছে এলাহাবাদে, সেখানকার ডিস্ট্রিক্ট পিপি, হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল, হাইকোর্টের পিপি, এদের সঙ্গে বসে মিটিং করা উচিত যে এই কেসগুলো কেন পুলিশ ফলস কেস দিচ্ছে, কেন মানুষকে বেরোতে দিচ্ছে না জেল থেকে, কেন বারবার মিথ্যে করে গ্যাংস্টার কেস লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি মনে করি উত্তরপ্রদেশের যে শাসন ব্যবস্থা, তার একটা বড় ডিফেক্ট এটা। মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা ও বিভিন্ন সেবামূলক কাজ করে মানুষকে ভালোবাসার বার্তায় অনুপ্রাণিত করার উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে বৌদ্ধ বিহার প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এই বিষয়ে অধ্যাপক ডেভিড দাস ও উদ্যোক্তা রমেশ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। বৌদ্ধবঙ্গ বৌদ্ধ বিহার আমরা 2022 সালে প্রতিষ্ঠা করেছি, বিশেষ করে রমেন রবিদাসের উদ্যোগে এটা হয়েছে। বুদ্ধের বাণী, বুদ্ধের কথা, বুদ্ধের টিচিংস ছড়িয়ে মানে এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়ানোর জন্য এই আমরা বৌদ্ধ বিহার আমরা তৈরি করেছি। এইবার 2022 সালে এইবার বুদ্ধগয়া থেকে একজন বৌদ্ধ ভিক্ষু এসেছে এবং কলকাতা থেকে একজন বৌদ্ধ ভিক্ষু এসেছে। তারা এখানে সকালে এসে পঞ্চশীল, অষ্টাঙ্গিক মার্গ এবং বুদ্ধ দর্শনে যেই পালি ভাষায় যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে তারা আলোচনা করেছে। আমরা পঞ্চশীল, আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে মতামত দিন কমেন্টের মাধ্যমে। শান্তি, ভালোবাসা, মৈত্রী, করুণা, প্রত্যেকটা প্রাণীর প্রতি ভালোবাসা, এই বিষয়গুলোকে আমরা মানুষের কাছে এখান থেকে তুলে দিচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, কারণ বাইরে থেকে অনেক অতিথিরা এসেছে। আমাদের একজন কর্মকর্তা বা আমাদের একজন ভাই দিল্লি থেকেও এসেছে, বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে তারা বিশেষ করে বুদ্ধর কাছে, বুদ্ধর জ্ঞান এবং বুদ্ধর কাছে সবাই এসেছে এখানে। মূর্তিটা যে এখানে বসানো হয়েছে, তো ওই মূর্তিটা মানে কার উদ্যোগে বসানো হয়েছে? হঠাৎ করে এই জায়গাতেই কেন করলেন, অন্য জায়গায় কেন করলেন? এখানে করা হয়েছে কারণ আমরা
বুদ্ধ সম্বন্ধে যখন জানতে পেরেছি, হ্যাঁ, তখন বিশেষ করে রমেন রবিদাস, যে উনি পাশে আছে, আমার দাদা হয়, উনি এই উদ্যোগ নিয়ে উনি মূর্তিটা একটা জায়গা থেকে, ভালো জায়গা থেকে উনি এখানে এনেছে, এবং সেটা বুদ্ধ মূর্তিটাকে মানে এই মন্দিরটাকে উদ্বোধন করেছে আমাদের ডক্টর উপেন বিশ্বাস। উনি একজন প্র্যাকটিসিং বুদ্ধিস্ট, ওনার নেতৃত্বেই বা ওনার আদেশে বা তার কথাতেই আমরা এই মন্দিরটাকে গড়েছি। তাছাড়া আমরা নিজেরাও বিশেষ করে বাবা সাহেব আম্বেদকরের কাছ থেকে টিচিংস পেয়ে আমরা এই চিন্তাভাবনাটা করেছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে ডেভিড দাস, আমি একটা কলেজে পড়াই, ইংরেজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কবে তৈরি করেছেন মন্দিরটা? 2022 সালে। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন, কেমন মানুষজন? না, সারা পাওয়া বলতে কি সারা ভারতবর্ষ থেকেই লোক আসছে এখন, এবং বিশেষ করে মালদা ডিস্ট্রিক্টের প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকে লোক আসছেন। কেমন লাগছে আপনার? ভালো লাগছে, ভালো কাজ করলে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, শুধু কি মানে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে আপনাদের এখানে কি কি কর্মসূচি করছেন? এখানে আমাদের সকাল থেকে পুজো হয়, আর সারা বছরই বৌদ্ধ পুজোটা হয়, মন্দিরে ভাঙতে থাকেন। আর আজকে বিশেষ করে আমরা একটা বড় করে অনুষ্ঠান করি, প্রতি বছরে না এবারও করছি। আর প্রায় 10,000-এর মতন লোককে খাওয়া দাওয়া একটা আয়োজন করেছি, কাজ চলছে। এবছর নিয়ে কততম হচ্ছে? 5 বছর। ঠিক এটা আছে। প্রথম করেছিলেন উপেন বিশ্বাসের নেতৃত্বে হয়েছিল। প্রথম এটা ফিতা করেছিলেন উপেন বিশ্বাস স্যার, আর আমাদের তাহলে আপনাকে কিছু অনুপ্রেরণা কে দিয়েছে মন্দির বানানোর জন্য? উপেন বিশ্বাসের নেতৃত্বে। আর বলো, রমেন রবিদাস। এই মন্দিরের কি আপনি প্রতিষ্ঠাতা? আমি প্রতিষ্ঠাতা না, আমরা ভিতরে অনেকজনই আছেন। উপেন বিশ্বাসী হচ্ছেন মেন প্রতিষ্ঠাতা। আচ্ছা, আপনাদের কি কোনো কমিটি আছে মন্দিরে? হ্যাঁ, আমার কমিটি আছে, কতজনের কমিটি আছে? 7 জনের এখন কমিটি আছে।